আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো কমপ্লেক্স অ্যানালাইসিসের আমরা পরীক্ষার আর মাত্র একদিন বাকি আছে, এমত অবস্থায় আমি ক বিভাগের ক্লাসটা নিয়ে এসেছি। সো ক বিভাগ বেসিক্যালি আপনারা যারা বেসিক থেকে সিকোয়েন্স ওয়াইজ একেবারে ক্লাসগুলো করেছেন, আমাদের পেইড কোর্সে আছেন, তাদের জন্য আলাদা করে ক বিভাগ পড়ানোর দরকার নেই। তবু আপনারা যেহেতু ক বিভাগটা একসাথে পড়তে চাইতেছেন, আপনাদেরকে আমি জাস্ট বইয়ের যে ক বিভাগের প্রশ্নগুলো আছে তাদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে ক বিভাগের প্রশ্নগুলো আছে সেটা কিন্তু শিখিয়ে দিব। তার আগে আপনাদেরকে একটা বিজ্ঞাপন দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের কিন্তু 4th ইয়ারে প্রি বুকিং দিতে পারেন। প্রি বুকিং কিন্তু অলরেডি রানিং এবং সেখানে প্রায় 230 জনের বেশি কিন্তু প্রি বুকিং দিয়ে ফেলছে। আপনারা চাইলে প্রি বুকিং দিতে পারেন। আমরা 200 জনকে অফার দিব বলছি, কিন্তু আমরা এখন প্রতিজ্ঞা করেছি যে না, পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত যতজনই প্রি বুকিং দিতে চাইবে আমরা তাদেরকে প্রি বুকিং এ ভর্তি নিব এবং ভর্তি ফিটা থাকবে হচ্ছে 2040 টাকা। কিন্তু আমাদের এরপরে ভর্তি যখন হয়ে যাবেন 10 মার্চের পরে কিন্তু আর অফার থাকবে না। এবং আমরা সবসময় একটা কথাই বলি যে আমাদের মেইন বিজ্ঞাপন ক্লাস। আপনি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখেছেন, আমাদের পেইড কোর্সে যারা আছেন তারা পেইড ক্লাসগুলো দেখেছেন, যে যেখান থেকে দেখেছেন আমাদের ক্লাস যারা দেখেছেন তাদের কাছেই মূলত আমরা বলতে চাই যে আপনি চাইলে আমাদের কোর্স জয়েন হইতে পারেন। কিন্তু আপনাকে আমি এটা বলে বলে যে আমার কোর্সে এই আছে সেই আছে এটা দেখিয়ে আমি আপনাকে কোর্সে ভর্তি করাবো না। আমি জাস্ট বলবো আমি যে ক্লাসগুলো নেই সেগুলোই হচ্ছে আমার বিজ্ঞাপন। আপনার যদি মনে হয় যে ক্লাসগুলো আপনার জন্য পারফেক্ট, আপনি চাইলে আমাদের প্রি বুকিং দিতে পারেন এবং আমাদের কোর্সে পরবর্তীতে জয়েন হয়ে এনজয় করতে পারেন। সো আপনি চাইলে এখন প্রি বুকিং করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিংকের মধ্যে ডিটেলস বলা আছে কিভাবে প্রি বুকিং এ জয়েন হবেন। তো ধন্যবাদ, প্রি বুকিং এ জয়েন হতে পারেন। হ্যাঁ, তো এখন চলে আসেন, আমরা এখন ক বিভাগের প্রশ্নগুলো পড়বো। তো একেবারে প্রথম যে ক বিভাগের প্রশ্নগুলো, তার মধ্যে এখানে একেবারে সহজ একটা ক বিভাগের প্রশ্ন আছে, সেটা হচ্ছে জটিল সংখ্যা কি। তো জটিল সংখ্যা কি, এটা আমি একবারে বেসিক দুটা ক্লাস দিয়েছিলাম চ্যাপ্টার 1, আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন জটিল সংখ্যা কি। এটা পড়ানোর কিছু নেই, আসলে আপনাদেরকে আসলে এটা পড়ানোর কিছুই নেই, এমনিতেও আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন। তারপরে একটু বলে দিচ্ছি, জটিল সংখ্যা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়, যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, ওয়াই ও বাস্তব সংখ্যা, আর আই হচ্ছে ইমাজিনারি নাম্বারের একক বা জটিল সংখ্যার একক। ঠিক আছে, তো যেখানে আই এর মান কত, √(-1), এগুলো আপনারা ইন্টারমিডিয়েটে খুব ভালো করে পড়ে এসেছেন এবং এটার ডিটেলস বেসিক অনেক কিছু পড়ানো যাবে, কিন্তু ক বিভাগে এত কিছু দরকার নেই, আমরা ক বিভাগে ওইভাবে আর যাচ্ছি না। তো চলে আসেন, জটিল সংখ্যার বাস্তব ও কাল্পনিক অংশ বলতে কি বোঝায়। এই যে এক্স কে বলা হয় বাস্তব অংশ এবং আই ওয়াই কে বলা হয় বা ওয়াই কে বলা হয় ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। তারপরে জটিল সংখ্যার পরিপূর্ণ কাল্পনিক সংখ্যা বলতে কি বুঝো, পরিপূর্ণ কাল্পনিক। আচ্ছা, পরিপূর্ণ কাল্পনিক সংখ্যা কারা, দেখেন কাল্পনিক সংখ্যা বেসিক্যালি হচ্ছে আই ওয়াই, মানে এ আই টাইপের, আই যুক্ত সকল সংখ্যাকে কাল্পনিক সংখ্যা বলা হয়, শুধু আই আছে। তো এখন আমাদের এই জটিল সংখ্যা, আমরা জানি জটিল সংখ্যা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো যদি এক্সটা শূন্য হয়, অর্থাৎ একটা জটিল সংখ্যার যে দুইটা পার্ট, বাস্তব পার্ট আর হচ্ছে অবাস্তব পার্ট, তো যদি বাস্তব পার্টটা শূন্য হয়ে যায় তখন আমরা ওই অবাস্তব পার্ট যুক্ত জটিল সংখ্যার যে অংশটুকু থাকে সেটাকেই বলবো হচ্ছে পরিপূর্ণ কাল্পনিক সংখ্যা। তো এগুলা ক বিভাগে আসবে না ভাই, এগুলা পড়ার দরকার নেই, আপনি চলে আসেন আপনার যেগুলো আসবে পরীক্ষায়। জটিল সংখ্যার সমতা বলতে কি বুঝো ভাই, জটিল সংখ্যার সমতা বলতে বুঝি হচ্ছে, ধরেন আমি এই পাশে আমি আছি, ওই পাশে আবুলকে বসাইছি, যদি পাল্লার মধ্যে বসানোর ফলে দুজনের ওজন সেম হয় তখন আমরা বলবো আমরা দুজন সমান। চেহারা কেরম, কালা না ধলা এটি দেখার বিষয় না, ব্যাপার হচ্ছে ওজনটা দুজনের সমান। তো এখানে সেম হইতে জটিল সংখ্যা সমতা বলতে বোঝায় দুটা জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে তাদের বাস্তব পার্টটাও পরস্পরের সমান হবে এবং ইমাজিনারি পার্টটাও কিন্তু পরস্পরের সমান হবে। এটা হচ্ছে জটিল সংখ্যার সমতা। অর্থাৎ z1 = x plus iy এবং z2 = x2 plus iy2 যদি হয়, এবং z1 যদি z2 হয় তাহলে x1 = x2 এবং y1 = y2 হবে। এটাকে বলা হয় জটিল সংখ্যার সমতা। জটিল সংখ্যার পূর্ণাঙ্ক বা জটিল সংখ্যার আর্গুমেন্ট বলতে বোঝায় কোন একটা জটিল সংখ্যা স্থানাঙ্কের মূলবিন্দুর সাথে সংযোগকারী সরল রেখা, কোন একটা জটিল সংখ্যার স্থানাঙ্কের মূলবিন্দুর সাথে সংযোগকারী সরল রেখা, অথবা জটিল সংখ্যাটার মডুলাস এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে জটিল সংখ্যার পূর্ণাঙ্ক বলা হয়। তো পূর্ণাঙ্ক সাধারণত এক্স প্লাস আই ওয়াই আকারের জটিল সংখ্যার পূর্ণাঙ্ক হচ্ছে যে কত, এক্স প্লাস আই ওয়াই আকারের এই সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে আমি জানি না, এই জন্য এই জটিল সংখ্যার সাধারণ যে আর্গুমেন্ট সেটাই হচ্ছে 2n π + tan ইনভার্স y বাই x এর মডুলাস। এখানে আপনি অবশ্যই মডুলাস চিহ্ন ইউজ করবেন, বইয়ের মধ্যে এখানে মডুলাস চিহ্ন ইউজ করেনি, তো আপনি এটা করবেন, এখানে এটা মডুলাস সাইন হবে, এখানে এটা মডুলাস সাইন হবে, এটা কখনোই ব্র্যাকেট দিবেন না, এটা মডুলাস দিবেন। অনেক স্টুডেন্ট এই জায়গায় ভুল করে, এখানে এসে পরে ঝামেলা পড়ে যায়। সো এই জায়গাটাতে আপনি মডুলাস চিহ্ন ইউজ করবেন, ঠিক আছে। এটাকে কোণাঙ্ক বলা হয় যেখানে n বিলংস টু z, একে a আর g অফ z দ্বারা প্রকাশ করা হয় বা আর্গুমেন্ট অফ z দ্বারা প্রকাশ করা হয়, যেখানে n হচ্ছে কি n আর এখানে এই থিটার মান যদি -π থেকে π এর মধ্যে হয় তখন এই থিটাকে বলা হয়
কি এই থিটাকে তখন বলা হয় কি, থিটার মান যদি -π থেকে π এর মধ্যে হয় তখন n এর মান কিন্তু 0, আর ওই মানটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট এটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট, এটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট, আর এই যে শুধু এইটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট, এটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। আমি আরেকটু সহজ করে বলি, জটিল সংখ্যার আর্গুমেন্টকে থিটা, সাধারণ আর্গুমেন্টকে থিটা, থিটা ইকুয়ালস টু যে 2nπ প্লাস মাইনাস tan ইনভার্স y/x এর মডুলাস এইভাবে প্রকাশ করা হয় সাধারণত। তো এখন এই 2nπ বাদে যে অংশটুকু আছে এটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট, আর 2nπ সহ যেটা আছে সেটাকে বলা হয় সাধারণ আর্গুমেন্ট। তাহলে আমরা মুখ্য আর্গুমেন্ট কাকে বলবো, এই যে এই অংশটুকু, এটা অলওয়েজ সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণ না সরি, এটা অলওয়েজ হচ্ছে -180 থেকে ছোট, এবং হচ্ছে কত 0 থেকে 180 এর মধ্যে, এই আর কি, মানে -180 থেকে বড় এবং পায়ের মধ্যে এই কোণটা হয়, এই কারণে এটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট এই পার্টটা। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হয়েছে। তো এখানে জটিল সংখ্যার আর কিছু বলার নেই, এগুলার দরকার নেই বলার। এরপর আমরা সামনে চলে যাই। এরপরে আসেন অয়লারের সূত্রটি কি। তো অয়লারের সূত্রটি কি, অয়লারের সূত্র হচ্ছে e⁻i থিটাকে অয়লার ফর্মুলা বলা হয়, e⁻i থিটা, এটাকে বলা হয় অয়লারের সূত্র, যেটা সমান হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। কিভাবে এলো এটা যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আপনি নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে আপনি শিখে এসেছিলেন, কি শিখে এসেছিলেন, আপনার ইন্টারমিডিয়েটে শিখছিলেন sin থিটা একটা ধারা ছিল, sin থিটা ইকুয়ালস টু থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, এরপরে মাইনাস এইভাবে দিয়ে গেছিলেন, রাইট। একইভাবে cos থিটা সমান আপনারা শিখছিলেন 1 মাইনাস cos 1 মাইনাস থিটা স্কয়ার বাই 2, তারপর হচ্ছে প্লাস থিটা কিউব বাই 3, সরি থিটা টু দি পাওয়ার 4/3 আর কি, 4/4 সরি, প্লাস থিটা টু দি পাওয়ার 4/4 মাইনাস এইভাবে ছিল, রাইট। সো এইটা এই দুটাকে আপনি যখন যোগ করে দিতেন, এখানে থিটার পরিবর্তে এই যে সাইন থিটার পরিবর্তে যদি আই থিটা বসান, সাইন থিটার পরিবর্তে যদি আই থিটা বসান, তখন দেখবেন এই জায়গাগুলোতে আমরা এই জিনিসটা পাবো, এবং এইটা বাদ দিয়ে এইখান থেকে এটা বের করলেন, আপনি এই দুটাকে যোগ করবেন এবং সাথে আপনি একটু e⁻i থিটাটা প্রকাশ করবেন, সরি e⁻i থিটা সমান আমরা জানি 1 প্লাস থিটা স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস থিটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এইভাবে। সো আপনি এখানে থিটার জায়গায় যদি আই থিটা বসান, তাহলে এখানে থিটার জায়গায় আই থিটা আসবে। এই সূত্রগুলো যদি আপনি বসান, এখান থেকে দেখবেন এই জিনিসটার মধ্যে আপনি এই সাইন থিটাকেও পেয়ে যাবেন, কস থিটাকেও পেয়ে যাবেন। তখন এটার প্রমাণ কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে দেখিয়ে থাকি সাধারণত, আর অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে দেখিয়ে থাকি, আপনি এগুলো জানেন। সো এই দুটা যখন আপনি এখান থেকে যখন আই এর মানগুলো বসায় দিবেন, তখন দেখবেন একটা কমন নিলে এই পার্টটা পাবেন, তার সামনে আই থাকবে এবং আরেকটা জিনিস এটা থাকবে যেটা বাস্তব পার্ট। সো তখন আমরা এই মানটা আর এই মানটাকে cos থিটা sin দিয়ে রিপ্লেস করলে এটা সমান এটা চলে আসবে। সো এটা হচ্ছে অয়লারের ফর্মুলা, এটা আপনাদেরকে আর বোঝানোর কিছু নেই। তো তারপরে চলে আসেন আমাদের সীমাবিন্দু, এগুলার দরকার নেই, এগুলো আসবে না। ওকে, এরপরে যেটা গুরুত্বপূর্ণ প্রবলেম সেটা হচ্ছে একটি জটিল সংখ্যার মডুলাসের সংজ্ঞা দাও। তো আমরা একটু আগে, আচ্ছা জটিল সংখ্যার মডুলাস বেসিক্যালি কি নির্দেশ করে, কোন একটা জটিল সংখ্যার মডুলাস বলতে ওই জটিল সংখ্যাটা যেই বিন্দুর সাপেক্ষে অবস্থান করে, বা ওই জটিল সংখ্যার যে অবস্থান ভেক্টর সেটা যেই মূল বিন্দুর সাপেক্ষে হবে, ওই বিন্দু থেকে জটিল সংখ্যার যে বিন্দু তার মধ্যবর্তী দূরত্বের মানকে নির্দেশ করে হচ্ছে মডুলাস। সো এখানে তাই বলেছে, দেখো কোন জটিল সংখ্যার পরম মান হলো পরম মান, দেখো এই পরম মানই মূলত কি নির্দেশ করে, তার মডুলাস নির্দেশ করে হলো আর্গা তলে, মানে দ্বিমাত্রিক তল যেটা, আর্গা তলে মূল বিন্দু হতে ওই বিন্দুর দূরত্ব। তো গাণিতিকভাবে z = x + iy এর পরম মান মডুলাস অফ z = x + iy এর মডুলাস = বাস্তবাংশ স্কয়ার প্লাস i এর সহগের স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে ঘটনা। এরপর আপনাকে বলছে x + iy হলে মডুলাস অফ z এবং মডুলাস অফ z বার সর্বদা সেম, একই থাকবে। কোন একটা জটিল সংখ্যার মডুলাস যা, তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাসও কিন্তু তাই হবে। সো এটা মডুলাসের, এটা সম্পর্কে মন্তব্য আর কি করবেন, মন্তব্য তো হয়ে গেল। তারপরে আসেন এত এর কোণাঙ্ক কত, এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত আর কি, এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট বের করবেন। আগে দেখেন তো এটা কোন কোয়াড্রেন্টের, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের একটা জটিল সংখ্যা। তো থার্ড কোয়াড্রেন্টের জটিল সংখ্যার আর্গুমেন্ট থিটা = -π
মাইনাস পাই প্লাস টেন ইনভার্স আয়ের সহগ বাই বাস্তবাংশ মানে 1/2 টেন ইনভার্স হাফ। তো টেন ইনভার্স হাফ কার ভ্যালু? টেন ইনভার্স হাফ কার ভ্যালু আমাদের জানা নেই। সো আমরা এখানে রেজাল্টটা লিখবো কি? রেজাল্ট হচ্ছে এটাই হচ্ছে তার আর্গুমেন্ট। এখন n এর মান যদি 0 বসায় দেই, এটার মান যদি 0 বসায় দেই, সরি এটাই তোর আর্গুমেন্ট, এটাই তার আর্গুমেন্ট, হ্যাঁ এটাই তার আর্গুমেন্ট, ঠিক আছে। সো এখানে লেখা আছে এটাই তার কোণাঙ্ক। আই থিঙ্ক আপনি এইটুকু বুঝতে পারছেন। তারপরে প্রবলেমটা এত এর মুখ্য নতি মানে মুখ্য আর্গুমেন্ট কত, এগুলো ইন্টারমিডিয়েটের পড়া, এটা আমি স্কিপ করে গেলাম। এটার কতটি মান রয়েছে? এটা 3টি মান আছে, কারণ এটা হচ্ছে কি, এটা বেসিক্যালি 2/3 মানে হচ্ছে ঘনমূল, এটার ঘনমূল আসলে আর কি 1+i² এর ঘনমূল। 1+i² মানে কি বলেন তো? 1+i² মানে কি বলেন? 1+i², এটা বলতে পারবেন? 1+i² মানে কি? 1+i² 1+i² মানে হচ্ছে 1 প্লাস 2i প্লাস হচ্ছে i²। তো i² মানে তো -1, এটা কাটে, তাহলে এটা হচ্ছে মূলত 2i। তাহলে এই যে 1+i² এটা মানে হচ্ছে 2i তার ঘনমূল, তার মানে 2i এর ঘনমূলটা বের করতে বলছে এখানে বেসিক্যালি। তাহলে এটার মূল কয়টা হবে? এটার মূল 3টা হবে, ঠিক আছে। ভালো করে খেয়াল করেন, ঘনমূল সর্বদা 3টা হবে, কিউবিক রুট সর্বদা হয় 3টাই হয়। তো এরপরের কোশ্চেনটা দেখেন, এখানে বলছে 1+i এটার পোলার আকার বের করো। তো জটিল সংখ্যার পোলার আকার সমান আমরা কি জানি? z ইকুয়ালস টু মডুলাস অফ z তথা r e⁻i থিটা, এটা অথবা এই e⁻i থিটা মানে আমরা জানি cos থিটা প্লাস i sin থিটা, তাহলে r ইনটু cos থিটা প্লাস i sin থিটা, এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার। এখন এই জটিল সংখ্যাটার থিটা কত আমরা বের করে নিই, আরো বের করে নিই। r ইকুয়ালস টু হচ্ছে মডুলাস অফ z মানে হচ্ছে √i1² i এর সহগের উপর স্কয়ার মানে √2। তাহলে এই জটিল সংখ্যাটার মডুলাস হচ্ছে √2, এবং এটা যেহেতু প্রথম কোয়াড্রেন্টের, এটা থিটা হচ্ছে tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x মানে 1/1 মানে হচ্ছে 145 ডিগ্রি। তাহলে থিটা 45 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু কি 5/4, r ইকুয়ালস টু হচ্ছে 1 বসিয়ে দেই। এটাও আমরা বলতে পারি এটা তার পোলার আকার বলতে পারি, যে পোলার আকৃতিতে লিখলে এটাকে এইভাবে লেখা যায়, অথবা এটা দিয়েও লেখা যায়, যে এই সূত্রের মাধ্যমে লিখলে √2 ইনটু cos 5/4 প্লাস i sin 5/4 এটাই। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আর্গা সমতল কি? মানে হচ্ছে জটিল সংখ্যা যেই তলে অবস্থান করে, যেটা আমাদের x অক্ষ আর y অক্ষ, ওই সমতলটাকে আর্গা সমতল বলা হয়। এই জটিল সংখ্যাটির কাল্পনিক অংশ নির্ণয় করো। ও কাল্পনিক অংশ নির্ণয় করতে হলে আগে এই জটিল সংখ্যাকে a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে। কোন একটা জটিল সংখ্যাকে a প্লাস ib আকারে প্রকাশ করতে হলে তার নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। তাহলে এই জটিল সংখ্যার নিচে আছে 1 প্লাস √3i, তার অনুবন্ধী, এটার অনুবন্ধী দ্বারা উপরে এবং নিচে গুণ করব, তাই করা হলো। দেন উপরে নিচে গুণ করার পরে এই যে a প্লাস ib আর a মাইনাস ib, সো এরা পরস্পরের অনুবন্ধী, যেহেতু আমরা জানি একটা জটিল সংখ্যা তার অনুবন্ধী জটিল সংখ্যার সাথে গুণ থাকলে রেজাল্ট হচ্ছে তার মডুলাসের স্কয়ার। তো এটার মডুলাস হচ্ছে √4, তাহলে √4, তো √4 এর স্কয়ার করলে শুধুমাত্র 4 হয়, এটা হচ্ছে তার মডুলাসের স্কয়ার। সো উপরেটা উপরে থাকলো। এবার আমরা আইএস যুক্ত অংশের নিচে বাস্তব অংশটা নিচে পাঠিয়ে দিলাম, যে এখানে এটা গুণ করে দিলে কি হয়, যে √2√3i/4 2√3i/4, সো এটা কাটলে আমাদের হচ্ছে উপরে 2 থাকবে, তাহলে 2√3i 2, এই যে এই √3/2i, এই যেখানে কাটাকাটি করলে i এর সহগটাই তো আমার কাল্পনিক অংশ, তো সেটা বের করতে বলছে। খুব সহজে আপনি এটা বের করে ফেলবেন। প্রশ্ন হচ্ছে -i কে পোলার আকারে প্রকাশ করো। আচ্ছা, তো পোলার আকারে প্রকাশের জন্য আমরা একটু আগে দেখেছি, পোলার আকারে প্রকাশ করো z এর পোলার আকার হচ্ছে মডুলাস অফ z e⁻i থিটা, তথা এটার পরিবর্তে আমরা লিখতে পারি মডুলাস অফ z ইনটু cos থিটা প্লাস i sin থিটা, এইটাও আপনি লিখতে পারেন যে পোলার আকারে। তো এখন এটা যদি লিখেন, তাহলে একটু খেয়াল করেন, আমার থিটা বের করতে হবে, এটা হচ্ছে -i। আপনি খুব সিম্পলি চিন্তা করলেও হয় যে এইখানে যদি কোনো একটা সংখ্যা থাকে -i, -2i, -3i, এদের সবার কিন্তু আর্গুমেন্ট হচ্ছে -π/2 অথবা 3π/2, -π/2 অথবা 3π/2। এখন -π/2 যা কথা, 3π/2 কিন্তু একই কথা। তাহলে আপনি এখানে থিটার জায়গায় 3π/2 বসাবেন, আর এই যে i এর মডুলাস হচ্ছে √, বাস্তব অংশ 0, 0 এর উপর স্কয়ার, এবং i এর সহগ হচ্ছে -1, তার উপর স্কয়ার করলে আমরা পেয়ে যাব হচ্ছে 1 এর স্কয়ার তথা 1। তাহলে এটার মডুলাস হচ্ছে 1, তার মানে এই জায়গায় বসবে 1, আর এই জায়গায় বসবে হচ্ছে 3π/2, এই জায়গায় 3π/2। দেখো এটাই হচ্ছে আমার -i এর কি পোলার আকার। আই থিঙ্ক এতটুকু বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। এই চ্যাপ্টারে আর কিচ্ছু পড়তে হবে না। তারপরের চ্যাপ্টারে চলে আসি আমরা। এখানে বলছে জটিল চলক কাকে বলে।
জটিল চলক আমরা এখানে ওই যে জেড এর কথা বলতে পারি, যে মনে করি সি জটিল সংখ্যার সেট, জেড যদি সি এর যে কোনো একটি সংখ্যা হয় তাহলে জেড কে জটিল চলক বলা হয়। এখানে আপনি এগুলা পড়লেই বুঝবেন, এগুলো আপনাকে বোঝানোর কিছু নেই। আপনারা যারা থিওরি পড়েছেন, আপনারা যারা থিওরি গুলো এখান থেকে পড়েছেন অবশ্যই অবশ্যই জানেন যে এখানে আপনি এই জিনিসগুলো পড়ে আসছেন থিওরিতে। অবিচ্ছিন্নতা বলতে কি বুঝো? আপনি অবিচ্ছিন্নতার থিওরি পড়েছেন। তো অবিচ্ছিন্ন হচ্ছে এফ অফ জেড নট সংজ্ঞায়িত, এবং এই যে এই জেড নট বিন্দুতে এফ অফ জেড কে এই জেড নট বিন্দুতে আমরা অবিচ্ছিন্ন বলবো যদি এফ অফ জেড নটটা সংজ্ঞায়িত হয় এবং লিমিট এফ অফ জেড নট বিন্দুতে লিমিট বিদ্যমান থাকে এবং এফ অফ জেড ইকুয়ালস টু এফ অফ জেড নট যখন জেড টেন্স টু জেড নট হয়। তো এই তিনটা যদি হয় তাহলে আমরা বলবো হচ্ছে এফ অফ জেড ফাংশনটা অবিচ্ছিন্ন ফাংশন। সো তারপরে এগুলো আমরা জানি, এগুলো আমাদেরকে আর পড়ানোর কিছু নেই। এরপরে আমরা সামনে চলে যাই। বৈশ্লেষিক ফাংশন কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক বিভাগের কোশ্চেন, পরীক্ষায় আসার চান্স 100% বলতে পারেন। সো এখানে বলছে বৈশ্লেষিক ফাংশন কাকে বলবেন। বৈশ্লেষিক ফাংশন হওয়ার জন্য আমরা জানি এফ অফ জেড ফাংশনকে জেড ইকুয়ালস টু এ বিন্দুতে বৈশ্লেষিক বলা হবে যদি এ এর প্রতিবেশ, এ এর প্রতিবেশের প্রত্যেক বিন্দুতে এফ অফ জেড অন্তরীকরণ যোগ্য হয়। এটা হচ্ছে বৈশ্লেষিক হওয়ার সাধারণ সংজ্ঞা। কিন্তু পরবর্তীতে আমরা বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত শিখবো। তাহলে প্রথমত হচ্ছে এটা একটা প্রতিবেশ, এই প্রতিবেশ বা নেইবারহুড কি জিনিস সেটা কিন্তু আমরা রিয়েল অ্যানালাইসিসে খুব ভালো পড়িয়েছি, এবং এই চ্যাপ্টারের বেসিক লেকচারে কিন্তু আমরা নেইবারহুডের একবারে ডিটেলস পড়িয়েছি। তো যারা বেসিক পেইড কোর্সে আছেন তারা নেইবারহুডের ব্যাপারটা জানেন, আর যারা পেইড কোর্স করেননি তারা আপনি ধরে নেন যে এটা একটা নেইবারহুড বা এটা একটা প্রতিবেশ বলতে পারেন। ব্যতিক্রম বিন্দু কাকে বলে এগুলো পড়ার দরকার নেই। এরপর আসেন উদাহরণ সহ সম্পূর্ণ ফাংশনের সংজ্ঞা দাও। সম্পূর্ণ ফাংশন কাকে বলে আমরা একটা থিওরিতেও পড়েছি। কোন থিওরিতে? লিভিউলের থিওরি, আরো বেশ কিছু থিওরিতে পড়েছি। সম্পূর্ণ ফাংশন হচ্ছে যেই ফাংশনটা কমপ্লেক্স প্লেনের সব জায়গায় কি অ্যানালাইটিক বা বৈশ্লেষিক। তো দেখেন এফ অফ জেড কে সম্পূর্ণ ফাংশন বলা হবে যদি জটিল তলে এফ অফ জেড ফাংশনটি কি হয়? সর্বদা বৈশ্লেষিক ফাংশন হয়। তারপর আসেন দ্বিতীয় ক্রমের ল্যাপ্লাসের সমীকরণ। এইটা হচ্ছে দ্বিতীয় ক্রমের ল্যাপ্লাসের সমীকরণ। এইটা সমান 0 যদি হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি, সেই ফাংশনটাকে বলবো হচ্ছে দ্বিতীয় ক্রমের আংশিক। এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের ল্যাপ্লাসিয়ান, আর এটাকে বলা হয় দ্বিতীয় ক্রমের ল্যাপ্লাসের সমীকরণ। ঠিক আছে, আংশিক ল্যাপ্লাসের সমীকরণ। তারপর আসেন হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন হওয়ার জন্য কসি রিমান ইকুয়েশন এবং ল্যাপ্লাসের ইকুয়েশন সিদ্ধ করতে হয়। কি বলছে? বাস্তব মান ফাংশন ইউ এক্স ওয়াই কে ডি ডোমেনে হারমোনিক বলা হবে যদি এটি দ্বিতীয় ক্রমের অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে এবং ল্যাপ্লাসের সমীকরণটি সিদ্ধ হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হারমোনিক ফাংশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনি অনার্স ফোর্থ ইয়ারে গেলেও কিন্তু হাইড্রোডাইনামিক্স একটা কোর্সের মধ্যে আবার পড়বেন। অনুবন্ধী হারমোনিক ফাংশন কাকে বলে? যদি এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইবি একটি বৈশ্লেষিক ফাংশন হয় তবে ইউ আর ভি পরস্পরের অনুবন্ধী হারমোনিক ফাংশন। ঠিক আছে, এটা আমরা যখন মিলনে থমসন মেথড তারপরে আপনার এক্সাক্ট ডিফারেনশিয়াল মেথড অঙ্ক করেছি তখন এই জিনিসগুলো খুব ভালো ব্যাখ্যা করেছি। কসি রিমান সমীকরণ কাকে বলে? কসি রিমান সমীকরণ হচ্ছে ইউ এক্স ইকুয়ালস টু বি ওয়াই এবং ইউ ওয়াই ইকুয়ালস টু মাইনাস বি এক্স। এটা হচ্ছে কসি রিমান ইকুয়েশন। এগুলো হচ্ছে ইউ এক্স বলতে ইউ কে এক্স এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ, বি ওয়াই মানে হচ্ছে ভি কে ওয়াই এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ, ইউ ওয়াই মানে হচ্ছে ইউ কে ওয়াই এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ, বি এক্স মানে হচ্ছে বি কে এক্স এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ। পোলার আকারে কসি ল্যাপ্লাসের সমীকরণ, এটা থিওরি আমরা পড়িয়েছি। সো থিওরি ছাড়া আপনি এটা মুখস্থ করা ছাড়া উপায় নাই, থিওরি শেখা ছাড়া। তো আমি থিওরি পড়িয়েছি বেসিক ক্লাসে এবং আমাদের পেইড কোর্সে। সো থিওরি যারা পড়েছেন তারা এটা অবশ্যই প্রমাণ করতে পারেন, বাট পরীক্ষা আসলে এটা লিখতে যদি হয় ক বিভাগে এটা আপনাকে মুখস্থ লিখতে হবে। তো পোলার স্থানাঙ্কে কসি সমীকরণগুলো লিখো, এই যে এগুলো। হারমোনিক ফাংশনের উদাহরণ দাও, একটা উদাহরণ আপনি দিয়ে দিবেন। তারপরে দেখেন এফ অফ জেড ফাংশন বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত কিন্তু কসি রিমান ইকুয়েশন। কসি রিমান ইকুয়েশন সিদ্ধ করা, এবং এই কসি রিমান ইকুয়েশনের মধ্যে ইউ এক্স ইউ ওয়াই ভি এক্স বি ওয়াই চারটা আছে, এই চারটা বিদ্যমান থাকা লাগবে এবং ওই কসি রিমান ইকুয়েশনটা সিদ্ধ করতে হবে। এটাই হচ্ছে প্রয়োজনীয় শর্ত। ঠিক আছে, এই যে প্রয়োজনীয় শর্ত। তারপরে এগুলা হচ্ছে ফোল নির্ণয় করা এবং হচ্ছে আরো বেশ কিছু টাইপের অঙ্ক আছে, এগুলো আপনারা করেছেন, এখানে আসলে পড়ানোর কিছু নেই। তারপরে এই চ্যাপ্টারও পড়ানোর তেমন কিছু নেই। জর্ডান চাপের সংজ্ঞাটা লিখবেন, শিখে নেবেন। এরপরে আপনাদের আর এখানে ক বিভাগের জন্য আর কি লাগতে পারে এইটা একটু পড়বেন। সরল আবদ্ধ এলাকা কি? সরল আবদ্ধ এলাকা বা সিম্পল, হোয়াট ইজ সিম্পল কানেক্টেড রিজিয়ন? হোয়াট ইজ সিম্পলি কানেক্টেড রিজিয়ন কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা ক বিভাগের জন্য, এটা আসার চান্স অনেক বেশি। একটু পড়ে নেন। একটি আবদ্ধ এলাকা আর কে সরল আবদ্ধ এলাকা বলা হবে যদি আর এর অন্তর্গত যে কোনো সরল আবদ্ধ বক্ররেখাকে আর এলাকা ত্যাগ না করে
ওই এলাকার কোনো বিন্দুর সাথে যুক্ত করা যায়। অর্থাৎ আমরা এখানে বলতে চাইছিলাম যে জিনিসটা আমরা এটা এই যে এই সরল আবদ্ধ এলাকার সংজ্ঞাটা আমরা কিন্তু ওই চ্যাপ্টারের কিন্তু বেসিক ক্লাসে পড়িয়েছি এবং সেখানে আমরা বিশাল উদাহরণ দিয়ে 15-20 মিনিট ধরে এটা বুঝিয়েছি। যারা পেইড কোর্সে আছেন তারা এটা অবশ্যই জানেন কিভাবে কিভাবে কি রাখতে হবে মনে। সো এখানে আপনারা যারা বাহিরের তারা একটা মনে রাখবেন, একটি আবদ্ধ এলাকা আর কে সরল আবদ্ধ এলাকা বলা হবে যদি আর এর অন্তর্গত যে কোনো সরল আবদ্ধ বক্ররেখাকে আর এলাকা ত্যাগ না করে এই এলাকার কোনো বিন্দুর সাথে যুক্ত করা যায়। সরল আবদ্ধ এলাকা অভ্যন্তরে কোনো শূন্যস্থ বা ছিদ্র থাকে না, শূন্যস্থ বা জিরো থাকে না, জিরোজ একটা আচ্ছা এই জিনিসটা আমি এখানে বলতে গেলে অনেক কথা বলতে হবে, আমি এটা না বলি, আপনারা এইটুকু জাস্ট মুখস্থ করে পরীক্ষা হলে ক বিভাগে আসলে লিখে দিয়ে আসবেন। ডিটেলস কথাবার্তা কিন্তু আমি আমাদের পেইড কোর্সে বলেছি, তো দয়া করে যারা পেইড কোর্সে আছেন তারা এটা জানেন। ঠিক আছে, সিম্পলি কানেক্টেড এরিয়ার বা সিম্পলি কানেক্টেড রিজিয়ন কাকে বলে, ব্যতিক্রম বিন্দু কাকে বলে, নিঃসঙ্গ ব্যতিক্রম বিন্দু, এইটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। নিঃসঙ্গ ব্যতিক্রম বিন্দু পরীক্ষা আসার চান্স অনেক বেশি, অবশ্যই শিখে যাবেন। তারপর আসেন দূরীকরণযোগ্য ব্যতিক্রম বিন্দু, মেরুবিন্দু। মেরুবিন্দু এটা হচ্ছে লরেন্ট থিওরামের একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ পার্ট। মেরুবিন্দু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা পড়ে নেবেন। অপরিহার্য ব্যতিক্রম বিন্দু কাকে বলে, এটা যদিও অত বেশি গুরুত্বপূর্ণ নয়, কসির সমাকলন উপপাদ্য বা কসির সমাকলন উপপাদ্যটা একটু লিখে নেবেন, এটা পরীক্ষায় আসবে, আসার চান্স অনেক বেশি। ঠিক আছে, তারপরে আসেন কসির সমাকলন সূত্রের বর্ণনা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কসির সমাকলন সূত্রের বর্ণনা, এটা দিয়ে আপনি অনেক থিওরি করেছেন, কসি নামে এই কমপ্লেক্সটা ভরে গেছে, আপনি এটা জানেন। তো এই যে এগুলো আমি বলে দিচ্ছি যেগুলো, ওগুলো জাস্ট পড়ে যাবেন ক বিভাগের জন্য, আর কিছু পড়তে হবে না বাহিরের। তারপরে চলে আসেন এই যে এটা বীজগণিতের মৌলিক উপপাদ্যটি, জাস্ট বর্ণনাটা লিখে দিবেন পরীক্ষা আসলে। তারপরে এর পরেরটা দেখেন কসির বিপরীত উপপাদ্য বা মরেরের উপপাদ্য, দুইভাবে আসতে পারে, এটা আসতে পারে কসির বিপরীত উপপাদ্যটা লিখো অথবা বলতে পারে মরেরার উপপাদ্যটি লিখো। তারপরে তারপরে এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু বলার নেই। এই চ্যাপ্টারে আরেকটা জিনিস আছে, উইন্ডিং উইল্ডিং সংখ্যা। এখানে উইন্ডিং সংখ্যা বা উইন্ডিং নাম্বার কাকে বলে, উইন্ডিং নাম্বারটা একটু লিখবা, উইন্ডিং নাম্বারটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি, এই প্রশ্নটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি। উইন্ডিং সংখ্যা দুইয়ের ধর্ম লিখো, দুটি ধর্ম লিখতে বলছে উইন্ডিং সংখ্যার, সেটা একটু লিখে দিবেন, একটু দেখে নেবেন আর কি এগুলো। তারপর আসেন বদ্ধ কন্টুরের সংজ্ঞা দাও, বদ্ধ কন্টুর কাকে বলে এটা সংজ্ঞা দিতে বলছে, এটা সংজ্ঞাটা একটু শিখে যাবেন, এটা সংজ্ঞাটা একটু শিখে যাবেন। যদি কোনো কন্টুরের আদি বিন্দু ও প্রান্ত বিন্দু একই হয়, অর্থাৎ শুরু যেখানে শেষ সেখানে যদি হয়, তবে সেটাকে আমরা বলি হচ্ছে বদ্ধ কন্টুর, অথবা একটা সার্কেল বলতে পারো। সার্কেল বলতে যেখানে শুরু ওখানে শেষ, এটা সার্কেল হইতে পারে, বক্ররেখিক পথে যে কোনো দিক থেকে আসতে পারে। ঠিক আছে, তারপরে আমরা এখানে লরেন্টের উপপাদ্যের বিবৃতিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই শিখে যাবেন। কসিস যোগসূত্রটি কতটুকু তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু শিখে যাবেন। তারপরে আসেন অবশেষ কি, নিশ্চয়ই আমরা লরেন্টের উপপাদ্য অবশেষ জিনিসটা কিন্তু ভালো করে পড়েছি, লরেন্টের উপপাদ্যটা ইউটিউবে ক্লাস দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারেন। তারপরে আসেন তারপরে আর কি, বৈশ্লেষিক ফাংশনের শূন্য কি, বৈশ্লেষিক ফাংশনের শূন্য বলতে কি বোঝায়, কসি রেসিডিউ যে চ্যাপ্টারটা, সেখানে আমরা এটা প্রচুর পড়িয়েছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কয় বিভাগে আসার চান্স অনেক বেশি। তারপরে আপনার এই যে এটা হচ্ছে সর্বোচ্চ মডুলাস, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এইখান থেকে আর তেমন কিছু লাগবে না। এবং পরের চ্যাপ্টার যেটা, এটা হচ্ছে শাখা বিন্দু বা ব্রাঞ্চ পয়েন্ট, হোয়াট ইজ ব্রাঞ্চ পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার চান্স আছে। হোয়াট ইজ ব্রাঞ্চ পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ে যাবেন। তারপরে আমি আপনাকে এখানে আর কি বলে দেব, মোবিয়াস রূপান্তর বা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, মোবিয়াস রূপান্তর যা কথা, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন একই কথা, দ্বিযুগজ রূপান্তর একই কথা। সো দ্বিযুগজ রূপান্তর কাকে বলে এটা একটু পড়ে নেবেন, এটার বেসিক ক্লাস সহ এটার ডিটেলস কিন্তু আমরা পড়িয়েছি। সো মোবিয়াস রূপান্তর এটাকে বাইলিনিয়ার রূপান্তর বলা হয় কেন, এটার কারণটাও কিন্তু দেখে যাবেন, এগুলা ক বিভাগে আসার চান্স অনেক বেশি। ডাবলিকাল স্টেপ অবজেক্ট কনফর্মাল চিত্রণ হওয়ার প্রয়োজনীয় শর্ত কি, সেটাও দেখে যাবেন, এই তিনটা কোশ্চেন এখান থেকে পড়ে যাবেন, এর বাইরে আর তেমন কিছু এখানে প্রয়োজন পড়বে না। আরেকটা জিনিস দেখে যেতে পারেন, সেটা হচ্ছে আর অনুপাত কাকে বলে, এই আর অনুপাতটা সর্বশেষ আপনাকে একটু শিখিয়ে দেই। আর অনুপাতটা মনে রাখার কৌশল হচ্ছে 0-1 0-1 0। আচ্ছা,
আর অনুপাত মনে রাখার কৌশল হচ্ছে 1 2 3 4 এবং 2 3 4 1 এভাবে মনে রাখতে পারেন। এই যে 1 2 3 4 এটার মানে হচ্ছে Z1 Z2 মাঝখানে হচ্ছে মাইনাস ইন্টু Z3 মাইনাস Z4 বাই হচ্ছে Z2 মাইনাস Z3 আর ইন্টু হচ্ছে Z4 মাইনাস Z1। এটাই হচ্ছে ক্রস রেশিও। আশা করছি বুঝতে পারছেন ক্রস রেশিও কি, তারপর স্থানান্তর। আচ্ছা, এখানে আর কিছু বলার নেই। আমরা জটিল সংখ্যার ক বিভাগের এই কটুকু প্রশ্ন যেগুলো আমরা বলেছি ওগুলো জাস্ট একটু দেখে দেখে আপনারা পড়ে চলে যাবেন। পরীক্ষার হলে আশা করছি 10টার বেশি কমন চলে আসবে। ধন্যবাদ। পরে অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।